বাংলাদেশকে এখনই সামরিক সক্ষমতার প্রস্তুতি নিতে হবে এমন একটি প্রতিবেদন তৈরি করেছে এনটিভি। এনটিভির এই প্রতিবেদনে যদি সরকারের চোখ না খোলে তাহলে চোখ খুলে দেব আমি। ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করে সহযোগিতা করুন। প্রথমত, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে দুর্বল। আমাদের নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মিসাইলের দিক দিয়ে আমরা একেবারে নগণ্য। আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়ে, গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান 35তম। কিন্তু 35তম এটা তো শুধু কাগজে কলমে। বাস্তবে আমাদের সক্ষমতা আদতে কোথায়? বর্তমানে হাতে কলমের যুদ্ধ নেই বললেই চলে। আমরা সম্প্রতি রাশিয়া ইউক্রেন দেখলাম, ভারত পাকিস্তান দেখলাম এবং আমেরিকা ইসরায়েল ও ইরান ত্রিমুখী একটা যুদ্ধ দেখলাম, তাও আকাশপথে। মানে পরপর 3টা যুদ্ধ সমাপ্ত হলো, 3টাই যুদ্ধ আকাশপথে হলো। কিন্তু আমাদের প্রস্তুতি তো হাতে কলমে। সে মানদাতা আমলের মুখোমুখি যুদ্ধ। কিন্তু এই হাতে কলমের যুদ্ধে রসদ জোগাড় করা বাংলাদেশের জন্য কি ভুল সিদ্ধান্ত? আপনি কি মনে করেন? আমাদের সক্ষমতা যাই থাকুক না কেন, সক্ষমতাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য এবার নজর দিতে হবে আকাশে। অনেক রাষ্ট্রই এখন সেনাবাহিনীর সক্ষমতা কমিয়ে আনতেছে। তারা যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি মিসাইলের দিকে নজর দিচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য আপনার পাকিস্তান, ভারত, এমনকি শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর হিসাবে দেখেন, প্রতিটা রাষ্ট্র এখন আকাশপথে যুদ্ধ করার জন্য প্রস্তুতির আঞ্জাম দিচ্ছে। আপনি উত্তর কোরিয়ার কথাই ধরেন, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। কিন্তু যখনই এই কথাগুলো বলে কেউ, তখনই কিছু মানুষের পাছায় আগুন ধরে। তাদের মনে চেতনার আবেগ জাগ্রত হয়, মুক্তিযুদ্ধের চেতনা। আকাশপথের সক্ষমতা বৃদ্ধি করতে গিয়ে আমরা ভারতকে হুমকি দিচ্ছি না তো? এমন কিছু মন্তব্য আমার এখানেও আসে। আমার সম্প্রতি একটা ভিডিও প্রায় কয়েক লাখ ভিউ হয়, সেখানে এই কমেন্টগুলো আমি দেখতে পাই। এর মধ্যে নাজিম উদ্দিন নামক একজন ভাই, তিনি হয়তো ভিডিওটা দেখতেছেন, ভাই কমেন্ট করেছেন যে ভারতকে কি এক প্রকার হুমকি দিচ্ছেন? নাম অনুসারে তিনি কিন্তু একজন মুসলিম, বাড়ি মুন্সিগঞ্জে। আমি ভাইকে বলবো, ভারতের জন্য আপনারা এত মায়া কান্না কিসের? এত মায়া কান্না কিসের? যখন 56,000 একর জমি ভারত দখল করে নিয়েছে স্বাধীনতার পর, তখন আপনার মায়াটা আসেনি? আমাদের নতুন এক ভারতীয় উদীয়মান তারুণ্য জন্ম নিয়েছে, নাম এস সাব্বির। এই তারুণ্য সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। তিনি ইসলাম ধর্ম এবং পাকিস্তানকে এক করে দিচ্ছেন। এম সাব্বির খুব ভালো কথা বলেন, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলেন, খুব ভালো। আপনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতে পারেন, আপনি বিএনপির পক্ষ নিয়ে কথা বলতে পারেন, জামাত নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আপনি ভারতের পক্ষ নিয়ে কথা বলতে পারেন না। তাহলে আমি আপনাকে বেজন্মা বলবো। মানে আপনার জন্ম অবৈধভাবে হয়েছে যদি আপনি বাংলাদেশে থেকে ভারতের পক্ষ নিয়ে কথা বলেন। আমাদের সামরিক সক্ষমতাকে কোরবানি দিয়েছে ভারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ভারত। 56,000 একর জমি ভারত দখল করেছে। আমাদের নৌবাহিনীর সক্ষমতাকে শেষ করে দিয়েছে ভারত। ফেলানির মতো বোনকে দুনিয়া থেকে বিদায় করে তার কাঁটাতে ঝুলিয়ে রেখেছে ভারত। এগুলো নিয়ে যখন কথা বলি তখন আমাকে বলে পাকিস্তানি। চিন্তা করে দেখুন, সাব্বির তিনি খুব ভালো কথা বলেন, কিন্তু কথার মাধ্যমে তিনি ভারতীয় ভাষায় কিছু কথা বলেন। যেমন এই সাব্বির সাহেব জিহাদি শব্দটাই ব্যবহার করেছেন। তার একটা ভিডিওতে তিনি জিহাদি শব্দ ব্যবহার করেছেন। কাকে জিহাদি বলতেছেন? আমার অনেক বন্ধু রয়েছে যারা ছাত্রলীগ করে, যুবলীগ করে, কিন্তু আমি কখনোই তাদের মুখে ইসলাম বিরোধী কোনো কথা শুনিনি। আপনি যাই করুন না কেন, আপনি হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যাই হন না কেন, আপনাকে সর্বপ্রথম স্বাধীন সার্বভৌমত্বের হিসাবটা বুঝতে হবে। আপনি জানেন ভারতে মুসলিমদের সংখ্যা প্রায় 25 কোটি। ভারতে জৈনপুরী নামক একটা ইসলামিক দল রয়েছে, তারা কিন্তু রাষ্ট্রগত ক্ষেত্রে পাকিস্তানের চরম বিরোধিতা করে। জৈনপুরী, সম্ভবত আব্বাসী নামক তাদের টাইটেল। আমি তাদের কয়েকটা বক্তব্য শুনেছি। আসাদ উদ্দিন ওয়াসি নাম শুনেছেন? তিনি কিন্তু একজন ভারতীয়, ইসলামিক কথা বলে, ইসলামিক রাজনীতিবিদ। রাষ্ট্রের প্রয়োজনে তিনি কিন্তু পাকিস্তান, বাংলাদেশ এই রাষ্ট্রগুলোর বিরোধিতা করে। জন্ম ভারতে, ধর্ম মুসলিম।
তিনি তার রাইট পজিশনে রয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন, এই যে সাব্বির নামক নতুন এক ভারতীয়র জন্ম হয়েছে বাংলাদেশে, এই ব্যক্তি স্বাধীন সার্বভৌমত্বকে ভারতের নরেন্দ্র মোদীর কোলে বসিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখুন, এই কারণে যে সে রাজনৈতিক দলের ছত্রছায়ায় সে বাংলাদেশের প্রচন্ড পরিমাণে বিরোধিতা করতেছে, সামরিক সক্ষমতার চরম বিরোধিতা করে এই ছেলেটি। প্রিয় ভাইয়েরা, আমাদের সক্ষমতা বাড়ানো খুব ইমার্জেন্সি। ভারত আমাদের জন্মগত শত্রু এবং ভবিষ্যতের শত্রু। ভারত কখনই আমাদের বন্ধু নয়, এটা প্রমাণিত। এখন যে বিএনপি রাজনৈতিক দল, তাদের মেন লিডারকে একটা তালপট্টি দ্বীপকে কেন্দ্র করে, বুঝতে পেরেছেন? তার মানে এটা বুঝতে হবে, যখন যেরকম ভারত সেরকম হয়। সক্ষমতা বাড়ানোর জন্য এই মুহূর্তে কিছু মন্ত্রণালয় সংস্কার আনতে হবে। বেশ কয়েকটা মন্ত্রণালয় ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এখনো, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছে। মন্ত্রীর পরিবর্তন হয়েছে, প্রতিমন্ত্রীর পরিবর্তন হয়েছে, চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে, কিন্তু প্রশাসনের পরিবর্তন ঘটেনি। তাই সক্ষমতা বাড়ানোর জন্য যারা বাধা প্রদান করবে তারা কিন্তু এখনো শপথে বহাল। বাংলাদেশের ঘুম কবে ভাঙবে, কবে বাংলাদেশ জাগ্রত হবে, কবে এটা বলবে যে আমাদেরও এখন ডিফেন্স সেক্টরকে আরো আপডেট করতে হবে? পৃথিবীর প্রতিটা রাষ্ট্র যেখানে সক্ষমতা বাড়ানোর জন্য সামরিক বাজেট বৃদ্ধি করতেছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর সামরিক বাজেট কমিয়ে এনেছেন। তিনি কোথায় বাজেট বাড়াচ্ছেন? তিনি কি এটা অনুমান করতেছেন যে আমাকে আমেরিকাকে খুশি করতে হবে? আমি এটা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা বোঝা উচিত যে আমাদের সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। সারা বিশ্ব একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে রয়েছেন। যে কোনো মুহূর্তে 6 মাস আগেও পাকিস্তান এটা অনুমানই করতে পারেনি ভারত আক্রমণ করবে। ইসরায়েল অনুমান করতে পারেনি ইরান তেল আবিব উড়িয়ে দিবে। আমেরিকা কল্পনাও করতে পারেনি মার্কিন সামরিক ঘাঁটিগুলো আক্রান্ত হবে। কোনো কিছুই বলা যায় না, হয়েই যায়, একটার পর একটা আপডেট চলে আসে, আপনি বুঝতেও পারবেন না। আগামী 1 সপ্তাহের মধ্যে মায়ানমার বাংলাদেশে অ্যাটাক করতে পারে। অবাক হওয়ার কিচ্ছু নাই, অবাক হওয়ার কিচ্ছু নাই। কি দিয়ে ঠেকাবেন? হাতে কলমে? সেদিন শেষ, ও দিন আর আসবে না। এখন তরোয়ালের যুগ একটা সময় শেষ হয়ে গেছে, তরোয়ালের যুগ এখন শেষ হয়ে গেছে। এখন কেউ যদি বলে ভারত পাকিস্তান তরোয়াল যুদ্ধে 27 জন নিহত, এ বিশ্বাস করবে? করবে না। কেন করবে না? আপডেট হতে হতে এখন ট্যাঙ্কের যুগ শেষ। ট্যাঙ্ক, শাহজাহান, আর্মার্ড ভেহিকেল সব এগুলি শেষ। এখন প্রতিটা যুদ্ধ এখন মিসাইলের মাধ্যমে। আপনি গত 5 বছরে যতগুলি সংঘাত দেখেন সারা পৃথিবীতে, প্রতিটা সংঘাত মিসাইলে হয়েছে। রাশিয়া ইউক্রেনের বিপক্ষে তার সবগুলি মিসাইল ব্যবহার করেছে। রাশিয়া একটা মোক্ষম অস্ত্র তৈরি করেছে, ক্যালিবার মিসাইল। তারা ইউক্রেনের বিপক্ষে হাজার হাজার ক্যালিবার মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। ভারত পাকিস্তানে মিসাইল নিক্ষেপ করেছে, পাকিস্তান ভারতে করেছে। পাকিস্তান তাদের J-10C যুদ্ধ বিমান দিয়ে PL-15 এর মাধ্যমে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, তাও কি মিসাইলের মাধ্যমে। ইরান ইসরায়েলের প্রায় 6টা যুদ্ধ বিমান ভূপাতিত করেছে মিসাইলের মাধ্যমে। চিন্তা করে দেখুন, ইরান তেল আবিব, ইসরায়েলের রাজধানী, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত শহর যেটাকে বলা হয়, যেখানে প্রায় 16টা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, 16 ভ্যারিয়েন্টের। আমেরিকা ইরাক থেকে সেফ দেয়, সিরিয়া থেকে আমেরিকা সেফ দেয়, এরপর ব্রিটেন সেফ দেয়, এরপর ইসরায়েলের নিজস্ব সেফ রয়েছে, জর্ডান সেফ দেয়। এইভাবে ইসরায়েলের তেল আবিবকে সেফ দেওয়ার জন্য 16টা বাধা অতিক্রম করে ইরান তেল আবিব উড়িয়ে দিয়েছে। কিসের মাধ্যমে? মিসাইলের মাধ্যমে। তো আমাদের কর্মকর্তাদের এটা মাথায় রাখতে হবে, মিসাইলের মাধ্যমে সবকিছু হয়। আপনি যদি মিসাইল থেকে দূরে থাকেন, তাহলে ইচ্ছাকৃতভাবে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে না। যারা দিচ্ছে তাদের পরিবার দেখেন, স্ত্রীর খবর নেন, তাদের মেয়ের খবর নেন, ছেলের খবর নেন, তারা কোথায় থাকে, ভারতে নাকি দুবাইতে। যারা এই সমস্ত বাধা প্রদান করতেছে তারা কোথায় থাকে, তাদের পরিবার কোথায়। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। স্বাধীন মত, স্বাধীন চিন্তা ভাবনার জন্যই সে সময় রাষ্ট্রটা স্বাধীন হয়েছে।
কিন্তু আমাদের স্বাধীন মত থাকলেও স্বাধীনতা নেই। কিভাবে? আমাদের নিজস্বভাবে বেঁচে থাকার কোনো অধিকার আছে কি? আমাদের সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, আমাদের ৩টি অলংকার। এখন তারা যদি সৎ হয়, তারা যদি উদ্যোগ নেয়, ৩ বাহিনীর প্রধান যদি এটা আশা করে, এটা চায় যে আমাদের মিসাইল প্রয়োজন, আমাদের যুদ্ধ বিমান প্রয়োজন, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন, আমাদের রাডার জ্যামিং সিস্টেম প্রয়োজন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাপের ক্ষমতা নাই এটা আটকিয়ে দেয়। তার বাপের ক্ষমতা নাই। কেন বললাম জানেন? কারণ বাহিনীগুলোর প্রধান যারা, তারা উদ্যোগ নিতে হবে। আপনি পাকিস্তানের আসিফ মনিরের কথাই ধরেন, তিনি যা চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তা করতে বাধ্য। ভারতের সেনা প্রধান যা চায় নরেন্দ্র মোদী তা করতে বাধ্য। আমেরিকার সেনা প্রধান মিলিটারি চিফ তিনি যা চান ডোনাল্ড ট্রাম্প তা করতে বাধ্য। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কেন পারি না? তাহলে আমাদের শিকল কোথায় বাঁধা? ভারতে নাকি দুবাইতে? এটা খুঁজে বের করতে হবে। সক্ষমতা বাড়ানোর জন্য ঘুম ভাঙতে হবে। মধ্যরাত আর কতদিন আমাদের ঘুম কি ভাঙবে না? এনটিভি একের পর এক প্রতিবেদন করতেছে, 21 টেলিভিশন করতেছে। তার আগে এগুলো করতে পারেনি, এখন তারা করতেছে। এখন তো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। আমি নৌবাহিনী, বিমান বাহিনী 100% চৌকুশ, কোনো সন্দেহ নাই। আমার সেনাবাহিনীর হাতে আপনি সমরাস্ত্র তুলে দেন, এয়ার ডিফেন্স সিস্টেম তুলে দেন, পঞ্চম প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম, মিলিটারি ফোর্সকে আরো শক্তিশালী করেন। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস ভারত কিংবা মায়ানমার পাবে না। যে রাষ্ট্রের সামরিক সক্ষমতা যত শক্তিশালী, ওই রাষ্ট্রের দিকে প্রতিবেশী রাষ্ট্ররা ভয়ও তাকায় না, ভয়ও তাকায় না। আপনি উত্তর কোরিয়ার কথাই ধরেন, অর্থনৈতিকভাবে উত্তর কোরিয়া অনেক দুর্বল, কিন্তু দক্ষিণ কোরিয়া অর্থনৈতিকভাবে অনেক ধনী, সামরিক খাতে অনেক ধনী। কিন্তু উত্তর কোরিয়ার একজন কিম জং আছে, কিম জং উন রয়েছেন। তার ভয়ে উত্তর কোরিয়া কেন স্বয়ং হোয়াইট হাউসে কেঁপে ওঠে, কিম জং উনের ভয়ে। ভাই বন্যায় ব্যর্থ হয়েছে, বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, 27 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, 27 জনকে। তাই আমরা কোথায় আছি? আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরো শক্তিশালী করতে হবে। বাংলাদেশের আকাশ অরক্ষিত, এটা আমরা জানি। এরকম সাবেক গভর্নমেন্ট বেশ কয়েকটা MiG-29 যুদ্ধ বিমান ক্রয় করেছে, তাকে ধন্যবাদ দেই। শেখ হাসিনাকে মন থেকে ধন্যবাদ দিই। তিনি এই যে যুদ্ধ বিমানগুলো ক্রয় করেছেন, তা না হলে তো ভাই আমাদের কোনো বিমানে নাই, কোনো বিমানে নাই। আমাদের MiG-29 গুলোর মধ্যে 8টায় অচল হয়ে আছে। এগুলো ইঞ্জিন মেরামতের জন্য $350 কোটি বিনিময়ে রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছে কি বাংলাদেশ, MiG-29 গুলো মেরামত করার জন্য। চিন্তা করে দেখুন, আমাদের কোনো যুদ্ধ বিমান নাই। চায়না, জাপান এবং তুরস্ক ওই রাষ্ট্রগুলোর সাথে নাকি প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হয়েছে। কিন্তু প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হলেই কি হবে? এর কার্যকারিতা কি দেখতে হবে না? কোথায়? এর কার্যক্রম তো শুরু করতে হবে। আর ভাই 2026 সাল এসে গেছে। আপনি মনে করেন কূটনৈতিকভাবে আপনি কি ঠেকাতে পারবেন? আপনি মিসাইলকে কি এটা বোঝাবেন, মিসাইল আমি কূটনৈতিকভাবে তোমাকে বোঝাচ্ছি, তুমি থামো, আকাশে থামো, স্টপ। মিসাইল থামবে না, ওটা আপনার ঘাড়ের উপর পড়বে। তাই ঘাড়ের উপর পড়ার আগেই ঘাড় থেকে মিসাইল নিক্ষেপ করতে হবে। S-400 বলেন, S-300 বলেন, যেটাই বলুন না কেন, এটা তৈরি করতে হবে। দিনকে দিন আপডেট হচ্ছে পুরো দুনিয়া। এখন হাইপারসনিকের যুগে চলতেছে, অথচ আমরা নর্মাল জেনারেশনের কোনো মিসাইল আমাদের নাই। যেখানে পুরো দুনিয়া হাইপারসনিকের পিছনে ছুটতেছে, সেখানে আমাদের নর্মাল জেনারেশনের কিছু নাই। একজন ভাই, সম্ভবত মুন্সিগঞ্জের কোনো এক জায়গায় একজন ভাই, তিনি একটা ড্রোন তৈরি করেছেন, সামরিক ড্রোন। কিন্তু সরকারি সহায়তার অভাবে তিনি এটাকে এগিয়ে নিতে পারতেছেন না। 3.5 ঘন্টা ফ্লাই করতে পারে। দেখেন, এখানেও বাধা। 3.5 ঘন্টা ফ্লাই করার মতন ড্রোন তৈরি করেছেন, এর মধ্যে 2টা মিসাইল নিক্ষেপ করা যায়, এটা নজরদারি করতে পারে। আর ভাই ভারতে একটা যুদ্ধ জাহাজ উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই ধরনের ড্রোন। চিন্তা করে দেখুন, সক্ষমতা আছে আমাদের, সক্ষমতা আছে। এই সক্ষমতাকে প্রমাণিত করার জন্য এটাকে কাজে নিযুক্ত করার মতন সক্ষমতা আমাদের তৈরি করতে হবে।
আশা করব আজকের ভিডিওর মাধ্যমে উপকৃত হবে পুরো বাংলাদেশ, জাগ্রত হবে পুরো দেশ। আমি আমার বাংলাদেশকে অনেক ভালোবাসি। আমি আমার জীবন দিয়ে আমি আমার রাষ্ট্রকে ভালোবাসি। স্বাধীন সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা আমার অলংকার, আমার অহংকার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।